মোদী সরকারের পতন যে কোনো সময়, কংগ্রেস সভাপতি এই দাবি করেছেন। নয়াদিল্লি প্রতিনিধি প্রথম আলোর এই খবরটি পাঠিয়েছে। সেখানে বলা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফার সরকারি স্থায়িত্ব নিয়ে আবারও একবার প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে এবার প্রকাশ্যে। শুক্রবার বেঙ্গালুরুতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে খাড়গে বলেন, এনডিএ কোনো রকমের সরকার গড়েছে ভুল করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পুলিশের সাবেক আইজি বেনজিরকে নিয়ে আলোচনা থামানো যাচ্ছে না। তিনি একসময় সৌভাগ্যের বরপুত্র ছিলেন। তার সুন্দর দেহসৌষ্ঠব, তার অঙ্গভঙ্গি, তার ঘাড় বাঁকানো, তার হাসি, তার ক্রোধ, কারো প্রতি রাগ হওয়া, কাউকে হুমকি দেওয়া, তার বিভিন্ন ডায়ালগ, তার বিভিন্ন কর্মকাণ্ড পুলিশে থাকা অবস্থায় সবসময় আলোচিত ছিল এবং সমালোচিত ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পুলিশের সাবেক আইজি বেনজিরকে নিয়ে আলোচনা থামানো যাচ্ছে না। তিনি একসময় সৌভাগ্যের বরপুত্র ছিলেন। তার সুন্দর দেহসৌষ্ঠব, তার অঙ্গভঙ্গি, তার ঘাড় বাঁকানো, তার হাসি, তার ক্রোধ, কারো প্রতি রাগ হওয়া, কাউকে হুমকি দেওয়া, তার বিভিন্ন ডায়ালগ, তার বিভিন্ন কর্মকাণ্ড পুলিশে থাকা অবস্থায় সবসময় আলোচিত ছিল এবং সমালোচিত ছিল। তিনি অনেকের ভালোবাসার পাত্র ছিলেন, বিশেষ করে নারীদের। অনেক নারী তাকে পছন্দ করতেন। তিনি কোন নারীকে কিভাবে পছন্দ করতেন আমি সেটা বলতে পারবো না, কিন্তু নারীরা তাকে পছন্দ করত। আর তার যা ছিল এটি সঙ্গত কারণেই নারীদের কাছে খুব আকর্ষণীয়। গায়ের রং, চেহারা, পদ, পদবি, টাকা পয়সা, স্মার্টনেস এবং ইংরেজি বলার ধরন। যারা একটু ভালো ইংরেজি বলতে পারেন, শিক্ষিত মেয়েরা তাদেরকে খুবই পছন্দ করেন। এখন এই যে নারীদের যে ভালোবাসা, সেটাকে তিনি কিভাবে গলায় পড়েছেন, কিভাবে ব্যবহার করেছেন, সেটি ভিন্ন একটি বিষয়। নম্বর ওয়ান। তো সেই বেনজির সাহেব ক্ষমতা চলে যাওয়ার পরে খুবই বিপদে পড়েছেন। এখন তাকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে, তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে দুর্নীতির। নানা রকম তথ্যপাত্য প্রতিদিন সারি সারিভাবে তার কাছে আসছে। সত্য মিথ্যা বিবেচনাধীন, আদালত বিবেচনা করবে। যারা তদন্ত সংস্থা রয়েছেন তারা এই বিষয়গুলো আসলে সত্য কিনা এগুলো তথ্য প্রমাণ সহ কোর্টকে হাজির করবেন কোর্টে। কিন্তু বাংলাদেশে যাওয়া হয়, সবাই বলার চেষ্টা করছেন, আরে আরে ওসব হবে না, কিছুই দেখো ঠিকই পার পেয়ে যাবে। কেউ কেউ বলছে যে জানো তার হাত কত বড়, তার সাথে কার কার কি খাতির আছে এবং কি কি ঘটতে পারে, এগুলো সবই আই ওয়াশ। তিনি বাংলাদেশে আছেন না দেশের বাইরে আছেন, এটা নিয়েও নানা কথা। কেউ বলছেন বাংলাদেশে আছেন রাজার হালে, কেউ তার টিকিট স্পর্শ করতে পারবে না, শুধুমাত্র উনি ছাড়া কেউ তার ব্যাপারে একটা আহ শব্দ করার ক্ষমতা বাংলাদেশে নেই, তিনি এতটাই সুরক্ষিত। কেউ কেউ বলছে আরে না না, তিনি পালিয়ে গেছেন, এয়ারপোর্ট দিয়ে গেছেন, চার্টার্ড প্লেনে করে গেছেন, সীমান্ত দিয়ে গেছেন। কেউ দুষ্টুমি করে বলছেন বোরকা পরে গেছেন, এয়ারপোর্ট দিয়ে বিমানবন্দর দিয়ে বোরকা পরে গেছেন। তো এরকম একটা আলোচনা আমি বললাম যে এটা সম্ভব নয়, এত বড় একজন মানুষ, পুরুষ, এরকম সুন্দর শরীর, তো এটা নিয়ে ঢাকা বিমানবন্দরে বোরকা পরে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ, এটা বোঝা যায়। বিভিন্ন বললে বোরকা পরে তিনি ইমিগ্রেশন সবকিছু পার হলেন, কিন্তু প্লেনের মধ্যে তিনি কি করবেন? তো এই সব বিষয়গুলো নিয়ে খুবই রসঘন, খুবই নির্মম আলোচনা হচ্ছে। তো কেউ বলছেন তিনি কোথায় আছেন, ভারতে আছেন, কেউ বলছেন যে না তিনি তুরস্কে আছেন, কেউ তাকে জেদ্দা পাঠিয়ে দিয়েছেন, কেউ তাকে মক্কা পাঠিয়ে দিয়েছেন, কেউ তাকে দুবাই পাঠিয়ে দিয়েছেন, নানা রকম আলাপ আলোচনা।
কেউ আবার বলার চেষ্টা করছেন যে তিনি তুরস্কের রাজধানী আঙ্কারাতে আছেন, কেউ বলছেন ইস্তাম্বুলে আছেন, সেখানে তার এক বন্ধুর বাসায়, এবং তিনি এরদোয়ান, তুরস্কের যে প্রেসিডেন্ট, তার সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করার চেষ্টা করছেন। তো এই যে বেনজির সাহেবকে নিয়ে এত যে ঘটনা, তার মধ্যে আবার বেনজিরের নতুন নতুন যে ফ্ল্যাট, নতুন নতুন সম্পত্তি, এগুলোর হদিস পাওয়া যাচ্ছে। কেউ কেউ আবার বলার চেষ্টা করছেন যে তার আসলে এত টাকা দেশে বিদেশে, এগুলো কিয়ামত পর্যন্ত এগুলো শুধু বেরোতেই থাকবে। ভাগ্যিস উনি ধরা পড়েছিলেন, না সে তো একেবারে পুরো প্রথমে গোপালগঞ্জ কিনে ফেলতেন, এরপর আস্তে আস্তে ফরিদপুর, তারপরে বলতেন আমি এই বাংলাদেশেরই মালিক। যা হয় আমাদের দেশে, ওই হাতি খাদে পড়লে সবাই চামচিকে যেমন খোঁচা মারে, এখন বেনজিরকে নিয়ে আলাপ আলোচনা করা এটা আমার আপনার সবারই একটা ভালো লাগার ঐতিহ্যগত বিষয়, এটা হয়ে গিয়েছে। তো যেহেতু এই আলোচনা চলছে, তার মধ্যে দেখুন তার পুকুর থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে, 80,000 টাকার মাছ চুরি হয়েছে। এগুলো আবার খুব দায়িত্ববান যারা লোকজন আছেন তারা ধরেছেন, আবার সে চুরি করা মাছ নিলামে বিক্রি করেছেন, এবং সেগুলো আবার পত্রিকায় এসছে যে বেনজিরের 1,000 কোটি টাকার প্রকল্প থেকে 80,000 টাকার মাছ চুরি হয়েছে, এবং আমাদের জাতীয় দৈনিকে এটা আবার প্রকাশিত হয়েছে, মাছের ছবি সহ, চোরের ছবি সহ, সব মিলিয়ে। কি নিদারুণ ব্যাপার। এরপরে ওই যে গোপালগঞ্জে বেনজিরের যে রিসোর্ট, তার সামনে এখন তাকে গালাগাল করার জন্য, তার বিরুদ্ধে কথা বলার জন্য অনেক লোক সেখানে দাঁড়িয়ে থাকে। সাংবাদিকরা যায়, ইউটিউবাররা যায়, আর তারা প্রাণ খুলে বেনজির সম্পর্কে বলতে থাকে, কাকে জোর করে তিনি জমি দখল করেছেন, কার কি করেছেন, এবং তারা এই কথা বলে খুব আনন্দ পান, মজা পান। তো এরকম কিছু ছেলে ওখানে সবসময় দাঁড়িয়ে থাকে। তো সেখান দিয়ে পুলিশের এক সাব ইন্সপেক্টর যাচ্ছে, তিনি হয়তো সঙ্গতি কারণে বিরক্ত, তাদের সাবেক আইজি কিনে এরকম ঠাট্টা করে, মস্করা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, তিনি একটু জিজ্ঞাসা করেছেন, অমনি তার উপরে একেবারে তেলে বেগুনে এভাবে সবাই জ্বলে উঠেছে, এবং তারও ভিডিও করা শুরু করেছে। আর সেই লোক, পুলিশের যে সাব ইন্সপেক্টর, সে রীতিমতো দৌড় সেখান থেকে। আবার বাংলাদেশে কি হচ্ছে, বেনজিরের সাথে যাদের সম্পর্ক ছিল তারা অনেকে এডিশনাল আইজি, অনেকে ডিআইজি, অনেকে এসপি, এরকম অনেক মোর দ্যান 30-40 জন কর্মকর্তা। এখন এদেরকে বেনজিরের ভাগ্য বরণ করার জন্য, পুলিশ থেকে বাদ দেওয়ার জন্য একটা বিরাট পক্ষ, শক্তিশালী পক্ষ কাজ করছে। এর কারণ হলো এরকম 30-40 জন ডিআইজি, এসপি লেভেলের লোক বেনজিরের সহযোগী হিসাবে প্রমাণ করে তাদেরকে যদি চাকরি থেকে বাদ দেওয়া যায়, তাহলে অন্তত পক্ষে 40 জনের জায়গাতে 400 জন লোকের কপাল খুলে যাবে, প্রমোশনের জট যাকে বলে খুলে যাবে, এবং অনেকে নতুন নতুন পদে বসতে পারবে। তো এই জন্য পুলিশ বাহিনীর মধ্যেও নিদারুণভাবে কিন্তু অনেক খেলা চলছে, এবং সেই খেলার কারণে পত্রপত্রিকাগুলো নিত্য নতুন তথ্য পাচ্ছে, এবং ওই বেনজিরে যারা প্রতিপক্ষ পুলিশের মধ্যে আছেন তারাই এই তথ্যগুলো সরবরাহ করছে। এখন প্রশ্ন হলো, বেনজির কোথায় আছেন? তিনি কোথায় আছেন আল্লাহ জানেন, তিনি জানেন, আমরা জানি না। কিন্তু আমরা তাকে নিয়ে একটা ফ্যান্টাসি করতে পারি যে ধরুন তিনি এখন তুরস্কে আছেন, এবং সেখানে এরদোয়ানের সঙ্গে তার একটা বৈঠক হয়ে গেছে, এবং এরদোয়ান তাকে তার উপদেষ্টা বানাতে চাচ্ছেন। এর কারণ হলো বিগত নির্বাচনে এরদোয়ান আসলে জিততে পারেননি, এবং খুব অল্প ভোটের ব্যবধানে তিনি যখন জয়লাভ করলেন, তাকে আবার দ্বিতীয় দফা ভোট করে তাকে জয়লাভ করতে হয়েছে। তো সবাই, এরদোয়ানের বয়স হয়েছে, সবাই মনে করেছিলেন যে হয়তো এটাই এরদোয়ানের শেষ নির্বাচন, কিন্তু এরদোয়ান শেষ করতে চাচ্ছেন না, তিনি আর এক দফা নির্বাচন করবেন। তার বয়স যাই হোক না কেন, শরীর স্বাস্থ্য খুবই ভালো। এই জন্য তার তো একজন এক্সপার্ট দরকার, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট, এবং এই মুহূর্তে বেনজির সাহেবের চাইতে সারা দুনিয়াতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট আর কেউ নেই। তো যার জন্য তুরস্কে এরদোয়ানের কাছে তার কদর কি হতে পারে যদি এরদোয়ান সত্যিকার অর্থে একটা ডামি নির্বাচন করতে চান। একইভাবে দিল্লিতে তার চাহিদা আরো বেশি, আরো ব্যাপক। এ কারণ হলো নরেন্দ্র মোদী বাংলাদেশে যে কাজটা করেছেন, যে বুদ্ধি দিয়েছেন তার গ্রুপ, সেই জিনিসটি আসলে
তারা বুদ্ধি দিয়েছেন ঠিকই, টেকনোলজি দিয়েছেন, কিন্তু টেকনোলজিটার যে বাস্তব প্রয়োগ, এটা বেনজির সাহেবের যে অভিজ্ঞতা রয়েছে এটি দিল্লি পুলিশের নেই, পশ্চিমবঙ্গ পুলিশের নেই। তো সেক্ষেত্রে দেখেন, নরেন্দ্র মোদীর মতো একটা লোক সিরিয়াসলি ধরা খেলো, অপমানিত হলো। তিনি তো আবার চতুর্থ দফার যে নির্বাচন যদি হয় সেখানে ধরা খেতে চান না তিনি। এই জন্য তারও বেনজিরের সহযোগিতা দরকার, এবং তিনি দরকার হলে আদানির মাধ্যমে, আম্বানিদের মাধ্যমে বেনজিরকে যেভাবে হোক না কেন দিল্লিতে তিনি চাইবেন তার উপদেষ্টা হিসেবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং উপদেষ্টা। তো এরকম যদি আমরা যেটা কল্পনা করে বললাম, বাস্তবে দেখেন দুই জায়গাতে কিন্তু দুটো সরকার শক্তিশালী, এবং তাকে নিয়ে যদি এরকম টানাটানি হয় এবং সেখানে যদি বেনজির সাহেব আসলেই ভালো কিছু একটা করে বসেন, তাহলে বাংলাদেশে আমরা যারা তার বিরুদ্ধে বলছি, তার গরু চুরি হয়ে যাচ্ছে, মাছ চুরি হয়ে যাচ্ছে, এগুলো তার জন্য সাপে বড় হয়ে যেতে পারে, এবং তিনি একেবারে বিশ্ববিখ্যাত একজন ব্যক্তিত্বে পরিণত হয়ে যেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।